সুপ্রসুধী, সকলকে স্বাগত। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করতে এসেছি। সেই বিষয়টি হলো মূলত আমাদের জাতীয় সঙ্গীত। আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে। কিছু অর্বাচীন মানুষ এই বিষয়টিকে নানাভাবে ভুলণ্ঠিত করার চেষ্টা করছে এবং অনেকে বলতে চেষ্টা করছে যে আমরা আসলে এটাকে পরিবর্তন করতে পারি কিনা, আমরা এমন একটি জায়গায় বসে থাকবো কিনা। এই জাতীয় সঙ্গীত শুনলে আমাদের ঘুম পায়। এই জাতীয় সঙ্গীত আমাদের আবহমান বাংলার প্রকৃতিকে তুলে ধরতে পারেনি, তুলে ধরতে পারে না। সেক্ষেত্রে এই জাতীয় সঙ্গীতে পরিবর্তন করা যৌক্তিক। তো আমার মনে হয় যে এগুলি জাস্ট একটা এক্সকিউজ বা অভিযোগ, যেটা আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধের সময়টি থেকে এবং আমাদের 52-এর সময়টি পর্যন্ত থেকে এই গানটি আমরা গেয়ে আসছি এবং এটা আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে। এটা আমাদেরকে বলেছে, মা তোর বদনখানি মনির হলে আমার নয়ন জলে ভাসি। এটা আমাদেরকে নস্টালজিক করে, এটা বিদ্রোহী করে, বিপ্লবী করে তোলে। তো যারা এই বিষয়টিতে অ্যালার্জি যাদের রয়েছে, তারা আমি মনে করি তারা রবীন্দ্রনাথের অ্যালার্জি রয়েছে, তারা বাংলা ভাষার প্রতি অ্যালার্জি রয়েছে। আমি যেটা মনে করি যে 1948 সালে যে ভাষা আন্দোলনটি যখন আমাদের বেগবান হচ্ছিল, ঠিক সেই সময়টিতে বাংলা ভাষার প্রতি একটা আক্রমণ ছিলই। বাংলা ভাষার প্রতি আক্রমণ মানে রবীন্দ্রনাথের প্রতি আক্রমণ, রবীন্দ্রনাথের প্রতি আক্রমণ মানে বাংলা ভাষার প্রতি আক্রমণ। এরা একে অপরের পরিপূরক। আমরা জানি বাংলার পুরো আকাশই রবীন্দ্রনাথের। আমরা জানি মৌলবাদ বিষয়টা আসলে কি। মৌলবাদ বিষয়টি হলো যে প্রাচীন বিষয়টিকে আঁকড়ে ধরে রাখা, নতুনত্বকে স্বাগত না জানানো। আমরা সেই প্রাচীন জায়গায় পড়ে থাকতে চাচ্ছি, আমরা আধুনিক জায়গায় আসতে চাচ্ছি না, যেটাকে বলা হচ্ছে রক্ষণশীলতা। তো এখন রবীন্দ্রনাথ আমাদের কাছে নতুন, রবীন্দ্রনাথ সবসময় আমাদের কাছে ক্লাসিক। কেন? রবীন্দ্রনাথ অনেক আগে জন্মগ্রহণ করেছে, অনেক আগে তার মৃত্যু হয়েছে, অনেক আগে তার সাহিত্যকর্মগুলি লেখা হয়েছে, কিন্তু তার আবেদন এখনো রয়ে গেছে। সুতরাং সেটা সবসময় নতুন এবং সবসময় সেটা অভিনবত্ব প্রকাশ করে বলে আমরা বিশ্বাস করি। যারা এটাকে বিশ্বাস করতে চায় না, তারা, আমরা বিশ্বাস করছি, তারা মূলত রক্ষণশীল এবং তারা মূলত মৌলবাদ লালন করে এবং তারা মূলত আমাদের বাংলা ভাষাকে আক্রমণ করতে চায়। তারা আক্রমণ করতে চায় রবীন্দ্রনাথকে। ইতিহাসে আরো অনেক পরে গেলেও যারা রবীন্দ্রনাথের ভিতরে এত চুলকানি রয়েছে, আমি যদি বলতে চাই সেটা হলো যে আপনার যদি নিজের পরিচয় আপনি খুঁজতে চান, আপনি নিজেও একজন হিন্দু ছিলেন অথবা নিজে একজন বৌদ্ধ ছিলেন। আপনার ইতিহাস যদি আপনি খুঁজে দেখেন, আপনার জাতিসত্তার যদি ইতিহাস আপনি খুঁজে দেখতে চান মূলত। যাই হোক, এখন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই না। আমরা জানি যে বাঙালির যে মস্তিষ্ক আছে, সেই মস্তিষ্কটাতে খুব বেশি চাষ হয়। সেই চাষটি হলো অনেক কিছু চাষ হয়। অন্যতম চাষ হলো মৌলবাদ, ফান্ডামেন্টালিজম, রক্ষণশীলতা তথা গুজব। এগুলি খুব সহজভাবে হয়। কিন্তু বাঙালির মস্তিষ্কে যখনই আমরা চাষাবাদ করার চেষ্টা করেছি সৃজনশীলতা, যখনই আমরা চাষাবাদ করার চেষ্টা করেছি স্বাধীনতা, যখনই আমরা চাষাবাদ করার চেষ্টা করেছি ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ, তখন এই চাষগুলি করা সম্ভব হয়ে ওঠেনি। তারা এই বিষয়গুলি তারা বুঝে উঠতে পারেনি, বিকজ এগুলি আসলে তাদের মস্তিষ্কের যে জায়গাটা, সেটা হচ্ছে ব্যাপক অনুর্বর। সেগুলি সহায়তা করে না এসব জিনিস চাষাবাদ করতে। তারা চাষাবাদ করে প্রাচীনতা, তারা চাষাবাদ করে জঞ্জাল, তারা চাষাবাদ করে আমাদের নানান ধরনের প্রতিক্রিয়াশীল ইন্ডিসিস যেগুলো রয়েছে সেগুলি। আমরা যে বিষয়টি আজকে আলোচনা করতে চাই, একটি গল্পের মধ্যে দিয়ে আমরা বিষয়টি আলোচনা করতে চাই, সেটা হলো রবীন্দ্রনাথের বাড়িতে একটি কাজের ছেলে ছিল। এই কাজের লোকটি মূলত রবীন্দ্রনাথের বাড়িতে ঘোড়াকে গোসল করাতো, চিঠিপত্র আনয়ন করতো এবং তানপুরা দিয়ে প্রায় গান গাওয়ার চেষ্টা করতো। তো ওই ছেলেটি প্রায় গান গেতো এবং ছেলেটি অত শিক্ষিত ছিল না। সে প্রায় গান গেতো। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের ঘরে ঘরে রবীন্দ্রসঙ্গীত চর্চা হওয়া উচিত। আমি একটা ছোট গল্প বলে ব্যাপারটি শুরু করতে চাই। এক লোক একটি বিবাহ কার্য সম্পাদন করার জন্য এক বাড়িতে গিয়েছে। বাড়িতে গিয়ে মেয়েকে বলার চেষ্টা করছে যে তুমি কি কি জানো। সে বলছে যে আমি ধর্মকর্ম জানি, আমি রান্না বান্না জানি, জীবনের যে লাইফ স্কিল, যেগুলো বেসিক ফান্ডামেন্টাল স্কিল, সেগুলি সে জানে। কিন্তু তাকে বলা হলো তুমি কি রবীন্দ্রসঙ্গীত পারো? সে বলছে আমি রবীন্দ্রসঙ্গীত পারি না। তখন সে বলে যে না, রবীন্দ্রসঙ্গীত না হলে তো আমি বিয়ে করবো না। তো এরকম একটা চর্চা একসময় ছিল, রবীন্দ্রসঙ্গীত জানতে হবে, আমাদের একটা ক্লাসিক মাইন্ড ছিল, তোমাকে ধর্মকর্ম জানতে হবে, ফাইন। তুমি রান্না বান্না করবে, ঠিক আছে, এবং তোমাকে রবীন্দ্রসঙ্গীতও শিখতে হবে, কারণ আমার যে অনাগত সন্তানরা আসবে, তারা রবীন্দ্রসঙ্গীত শুনবে এবং তারা কাল উত্তীর্ণ এই মানুষটিকে এনজয় করবে, উপভোগ করবে। ঘরে ঘরে সঙ্গীতের চর্চাটা একটা ব্যাপক প্রচলন ছিল একসময়, যেটি এখন আর নেই। তো রবীন্দ্রনাথের বাড়িতেও একটি ছেলে প্রায় তানপুরা দিয়ে গান গাইতো। সেই তানপুরাটি ছিল তা গগন হরকরার। গগন হরকর মূলত লালনের শিষ্য। যদিও নিজেকে লালনের শিষ্য মনে করাটা গগন হরকরা পাপ মনে করতো, যে এত বড় একজন মানুষের শিষ্য হওয়াটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। আমি তার জাস্ট সামান্য সান্নিধ্য পেয়েছি, এতে করে আমি তার শিষ্য হতে পারি না। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো গগন হরকরা প্রায় একটি গান গাওয়ার চেষ্টা করতো। গানটি ছিল এমন: আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেনে। এই গানটা যদি গাওয়া হয় এভাবে: আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। এটা হচ্ছে মূলত একটা বাউল ঘরানার গান। এই গানটি চমৎকার করে তিনি গাইতেন এবং রবীন্দ্রনাথকে এই গানটি খুব বেশি আকৃষ্ট করতো। রবীন্দ্রনাথের হৃদয়ে বিশেষ একটা জায়গা করে নেওয়ার চেষ্টা করেছে এই গানটি।
এজন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাময়িক একটি পত্রিকায় এবং বিভিন্ন ধরনের ম্যাগাজিনে তাকে তুলে ধরার চেষ্টা করেছে। গগন হরকারকে তুলে ধরার চেষ্টা করেছে, গগন হরকারের পরিচয় আত্মপ্রকাশ করেছে, এরকম একটা বিষয়। তো অনেকেই বলার চেষ্টা করেছে রবীন্দ্রনাথ ঠাকুর এই গান থেকে আমাদের জাতীয় সঙ্গীতটা বানিয়েছে। কিভাবে বানিয়েছে? এভাবে, সুরটি ওখান থেকে নিয়েছিল উনি। কিভাবে? আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। এখানে একটা আমরা একটু গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ পাচ্ছি? এটা জাতীয় সঙ্গীতের গন্ধ পাওয়া যাচ্ছে। কিরকম গন্ধটা? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই যে মিলে যাচ্ছে, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত ওই গানের সুর থেকে এটা এটা নিয়েছিলেন। এখন প্রশ্ন হলো, অনেকে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর তো চুরি করেছে গানটি, এটা কার্টেসি দেয়নি। নো, এটা এখানে সে একটা সাময়িক পত্রিকা তার কার্টেসি দিয়েছে এবং গগন হরকারকে পরিচয় করিয়ে দিয়েছে। তোমরা যারা বলতে চাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর চুরি করেছে, তারা আসলে পড়াশোনা করো না এবং তোমরা আসলে ইতিহাসের ভালো ছাত্র নও, আমি মনে করি। এরকম যাই হোক, গগন হরকারের একটি গানের লাইন থেকে আমি একটি শব্দ এখানে তুলে ধরতে চাই, সেটা হলো মনের মানুষ। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। এই মনের মানুষটাকে, এই মনের মানুষটা আসলে সৃষ্টিকর্তা, মনের মানুষটি হলো মূলত স্রষ্টা, মনের মানুষটি হলো মূলত ভগবান, মনের মানুষটি হলো মূলত আমাদের আল্লাহ। এরকম একটা বিষয় উনি তুলে ধরার চেষ্টা করেছেন। তো এই গানটি চিরায়ত বাংলার গান, এই গানটি বাউল ঘরানার গান। এই গানটি আমাদের অঙ্গের ভিতরে নাচানাচি করে, ঠিক আছে? আমাদের এটা খোলস নয়, এটা আমাদের আত্মায় নাচে। সুতরাং এই গানটিকে আমরা হিন্দুয়ানির চিহ্ন বলে উপেক্ষা করতে পারি না, এই গানটিকে আমরা অবজ্ঞা করতে পারি না। এটা কিন্তু রাজনৈতিক গান ছিল এক প্রকার। সেই গানটি, রাজনৈতিক গানটি কেমন ছিল যে আমরা জানি 1905 সালে বঙ্গভঙ্গ করা হয় ডিভাইড অ্যান্ড রুলস এর মধ্য দিয়ে। ব্রিটিশরা বলছে কিভাবে তাদেরকে ডিভাইড অ্যান্ড রুলস করা যায়। বলছে আমরা এখানে একটা আলাদা কাজ করে ফেলি, সেটা হচ্ছে যে আমরা বাংলাকে ভাগ করে ফেলি। কিরকম? যে আমরা আসলে হিন্দু মুসলমানের ভিত্তিতে ভাগ করে ফেলি, তাহলে এটাকে শাসন করতে খুব সহজ হবে। তো এতে করে আমাদের হয়তো কিছু লাভ হতো, আমাদের ইউনিভার্সিটি হয়েছে, আমাদের পূর্ব বাংলা যেটা ছিল, বঙ্গভঙ্গের ফলে আমাদের অনেকগুলি কোর্ট কাচারি হয়েছে, অনেকগুলি সাময়িকী হয়েছে, অনেকগুলি পত্রিকা তৈরি হয়েছে। এখন রবীন্দ্রনাথ বলছে কি, তখন আসে চিৎকার করে রবীন্দ্রনাথ বললো যে নো, আমরা এই বাংলাকে ভাগ করতে পারি না। রবীন্দ্রনাথের সময়টিতে আরো যদি আমরা সুভাষচন্দ্র বোসের কাছে যাই, তিনি তো পুরো ভারতবর্ষকে এক রাখতে চেয়েছিলেন। ভারত, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, বাংলাদেশ সবসময় মহাভারতে থাকতে চেয়েছিলেন। আমেরিকার জাতীয় পতাকাতে 50টি স্টার মার্কিং স্টার আছে, তার মানে 50টি স্টেট তাদের রয়েছে। আমরা কেন এক থাকতে পারবো না? আমাদেরকে ভেঙে ভেঙে টুকরা করা হয়েছে, আমাদেরকে ধর্মে ভেঙে ফেলা হয়েছে, আমাদেরকে সঙ্গীতে ভেঙে ফেলা হয়েছে, আমাদেরকে নানাভাবে ভেঙে ফেলা হয়েছে। আমরা যে আমাদের জাতিগোষ্ঠীর দিক থেকে যে আমরা যে এক হতে পারছি না, একটি জাতিগোষ্ঠীকে তখনই ভাগ করা সম্ভব হয় যখন তারা ইউনাইটেড থাকেন না। এখন পর্যন্ত আমরা ইউনাইটেড হতে পারছি না। আমরা খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলিকে নিয়ে তর্ক করছি। আমরা আসলে জ্ঞানগত দিক থেকে এতটা পিছিয়ে, মানে অবাঞ্ছিত আগাছামূলক কিছু বিষয় নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। তো তখন কি করলো রবীন্দ্রনাথ ঠাকুর? এসে 1905 সালে বলার চেষ্টা করলো, সনেট লিখলো উনি, বাংলার মাটি বাংলার জল, এবং তিনি রাখি বন্ধন করলো, যেটা দ্রৌপদী কৃষ্ণকে কি করেছিল, একটি শরীরের একটি অঙ্গ থেকে রক্তক্ষরণ যখন হচ্ছিল, তখন এটি লাগিয়ে দেওয়া হয়েছিল যাতে রক্তক্ষরণটা না হয়। এটা বিশাল ইমোশনের জায়গা থেকে তিনি রাখি বন্ধন একটি প্রোগ্রাম চালু করলো রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা হলো হিন্দু মুসলিমকে, মুসলিম হিন্দুকে এটা কি করবে, মূলত পড়িয়ে থাকবে। এটা করে একটি ভালো বন্ধন তৈরি হবে। এবং আমাদের জাতীয় সঙ্গীতের যে প্রেক্ষাপটটি, সেটা হলো যে আমরা বাংলাকে ভালোবাসি, আমরা বাংলাকে ভাগ করতে পারবো, মাকে ভাগ করতে পারবো না। ওপার বাংলায় কিন্তু বাংলা চলে, এপারে বাংলা চলে। আমরা যে সাধু ভাষায়, চলিত ভাষায় যেটা কথা বলছি, এই চলিত ভাষাটা কিন্তু কলকাতার ভাষা মূলত। 1952 সালে ভাষা আন্দোলনের ফলে এর গৌরবের পুরো অংশীদারটা আমরা হয়ে যায়, তারা হতে পারে না। সুতরাং বাংলাকে এভাবে কাটাকাটি করার দরকার নেই। পাকিস্তানকে তোমরা কেটেছো, কাটা পাকিস্তান তোমরা আমাদেরকে উপহার দিয়েছো। আমরা তো পুরো ভারত সহ, পাকিস্তান সহ, শ্রীলঙ্কা সহ এক থাকতে চেয়েছিলাম। বৃহত্তর স্বার্থে আমরা এক থাকতে চেয়েছিলাম। তোমাদের জ্ঞান যে কুলায় না, তোমাদের মস্তিষ্কে যে মগজের পরিমাণ খুবই কম, এটা আমরা বারবার প্রতিনিয়ত দেখছি। এবং যারা ডিভাইড অ্যান্ড রুলস এর মধ্য দিয়ে ফাঁদে পা দিয়েছো বাধ্য হয়ে, এখনো তাই করছো। তো যাই হোক, এই গানটি বাংলার মাটি বাংলার জল করলো। তারপরে এখান থেকে বঙ্কিমচন্দ্র এসে চিৎকার করলো, বঙ্কিমচন্দ্র এসে চিৎকার করে বলেছে যে কি, বন্দে মাতরম। ঠিক আছে? তো এই সম্পর্কে তিনি সঙ্গীত করার লেখার চেষ্টা করেছে। ঠিক আছে? অনেকে বলার চেষ্টা করছে রবীন্দ্রনাথ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছে। তারা আসলে, আমি বারবার করে বলার চেষ্টা করছি, তারা না সাহিত্যের ভালো স্টুডেন্ট, না তারা ইতিহাসের ভালো স্টুডেন্ট। তারা যদি দেখতো রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 5 বছর পরে 1926 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে আমন্ত্রণ করা হয়েছে চিফ গেস্ট হিসেবে। তিনি এসেছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে 1936 সালে ডিলিট প্রদান করেছেন। যদি উনি বিরোধিতাই করতো, তাহলে ডিলিট তো প্রদান করতো না। আসলে মূল গল্প ছিল আমাদের, যে কোনো ভাবে হোক রবীন্দ্রনাথের বিরোধিতা করতে হবে, আমাদেরকে ভারতের বিরোধিতা করতে হবে, আমাদের ইরান, তুরান বা আফগান কিংবা আমাদের সৌদি আরবের দাসত্ব করতে হবে। এই যে প্রচলিত আমাদের মস্তিষ্ক যে কলোনি তৈরি হয়েছে, কিসের কলোনি? আমাদের মস্তিষ্ক, আমার ব্রেনের ভিতরে কিছু অংশ চলে গেছে ভারতের, কিছু অংশ চলে গেছে পাকিস্তানে, কিছু অংশ চলে গেছে ইরানে, কিছু অংশ চলে গেছে তুরানে।
এই যে ব্যাপারগুলো, আমাদের মস্তিষ্কের ভিতরে এতগুলি কলোনি, চিন্তার যে দাসত্ব, আমাদের চিন্তার যে পরাধীনতা, চিন্তার যে মুক্তির বুদ্ধির যে একটা আন্দোলন আমরা এর আগে দেখেছি অনেকে করেছে। তো সেক্ষেত্রে আমরা মানে এতটা মস্তিষ্ক এত অবশ হয়ে গেছে, এটা আমরা অবাক অবাক করেছে যে বিষয়টি আমাদেরকে আর কি মূলত। তো এখন এই গানটি আসলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটি আমাদেরকে অনুপ্রেরণা দেয়, এবং এটা হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের সময়টিতে আমাদের অনেক বীর সেনানী এই গানটি গেয়েছেন এবং আমাদেরকে আলোকিত করেছে, আলোড়িত করেছে। ঠিক আছে, আমরা বারবার করে বলার চেষ্টা করেছি যে এই গানটি অনেকটা অনুপ্রেরণামূলক, এবং এই গানটি বলা হচ্ছে মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। ঠিক আছে, এটাকে অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন প্রেক্ষাপটে আহ তুলে ধরার চেষ্টা করে, বলছে মা এখানে মূলত তাদের দেবীগুলোকে মিন করা হয়েছে। নো, মা মূলত হচ্ছে আমাদের দেশ এখানে। ঠিক আছে, তুমি তোমার মতো করে একটা ব্যাখ্যা দিলে তো হবে না, ব্যাখ্যাটা সর্বজনীন হতে হবে। এখন ঘটনা হচ্ছে, তুমি যদি এখন মনে করো যে আমার বিরোধিতা তোমার করতেই হবে, তাহলে তুমি করতে পারো। সর্বজনীন জ্ঞানের যে চর্চা জায়গাটা, সেটা থেকে আমরা অনেকটা বের হয়ে আসছি। আমরা সত্যকে সত্য বলতে পারছি না, বা সাদাকে সাদা বলতে পারছি না, কালোকে কালা বলতে পারছি না। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? আমরা কলোনাইজড, আমরা দেখা যাচ্ছে কারো না কারো দাসত্ব করছি। আমরা সবাই একটি জাতীয় স্বার্থে, একটি জাতীয় প্রেক্ষাপটে আমরা এক হতে পারছি না। যে কেউ কোনো অর্বাচীনে এসে যে বললে যে সবকিছু চেঞ্জ হয়ে যায়, ব্যাপারটা এমন না। কিন্তু এটা খুব লজ্জাজনক এই সময়তে এসে এই জায়গাগুলির কথা বলা হচ্ছে। যেটা আসলে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল যে এই সঙ্গীতটি আমার খুব পছন্দের, এটা আমরা কি করব, আমাদের জাতীয় সঙ্গীত বানাবো। সেখানে কেউ বিরোধিতা করেনি, কারণ এটা বঙ্গবন্ধুর মুখ থেকে এসেছে। একসময় আমরা জানি বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ চালানো নিষেধ ছিল। আমরা জানি যে রবীন্দ্রনাথের সঙ্গীত নিষেধ নিষেধ ছিল। ঠিক আছে, আমরা জানি ইতিহাস কার পক্ষে যায়, যারা জয়ী তাদের পক্ষে যায়। জয়ীদের কলম থেকেই ইতিহাস বারবার ধর্ষিত হয়েছে, ইতিহাস বারবার বিকৃত হয়েছে। আমরা কোনো কালেই শুদ্ধ ইতিহাস জানতে পারিনি। শুদ্ধ ইতিহাস তারাই বলেছে যারা প্রচন্ড গবেষণা করেছে, চিন্তা চেতনার জায়গায় দাঁড়িয়ে গেছে, ছিল সৃষ্টিশীলতার জায়গায় ছিল। কিন্তু এক পর্যায়ে তাদেরকে বিট করার জন্য প্রতিক্রিয়াশীল অপগোষ্ঠী এমন কিছু ইতিহাসবিদকে দাঁড় করাতো, এত সূক্ষ্মভাবে তাদেরকে রংচং মাখিয়ে ইতিহাসকে বিকৃত করা হতো, সেক্ষেত্রে বোঝার কোনো উপায়ই নেই যে কোনটা আসলে এক্স্যাক্টলি ঘটেছিল, কোনটা আসলে ঘটেনি। এক্ষেত্রে আমাদের নিজেই সাহায্য নিতে হবে, যে নিরূপণ করতে হবে যে কিভাবে আমরা একটা সঠিক ইতিহাসে উপনীত হতে পারি। আমাদের যে বুজুর্গগুলি রয়েছে, আমাদের মুরব্বী যারা রয়েছে, তারা আমাদেরকে সঠিক ইতিহাসে উপনীত হতে দিচ্ছে না, সঠিক জ্ঞানে উপনীত দিচ্ছে না, এবং আমাদেরকে বাংলা সাহিত্যের প্রতি এবং রবীন্দ্রনাথের, বাংলার যে প্রধান পুরুষটি, তাকে সম্মান করতে দিচ্ছে না। এবং অনেকেই বলতে যাচ্ছে যে 1905 সালে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে এটা কি হয়েছিল, এটি সৃষ্টি হয়েছিল যে দুই বাংলাকে এক করার জন্য। তো এখন যারা বাংলাদেশ নামক একটা আলাদা রাষ্ট্র, এখানে তো বাংলাদেশের আহ, ইয়াটা সঙ্গীতটা তো একটু ভিন্ন। তো আমাদের 1905 সালে তো বঙ্গভঙ্গ হয়েছিল, 1906 সালে বঙ্গভঙ্গ রদ হলো, এবং পরবর্তীতে আমরা স্বাধীন হয়ে গেলাম। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে এই সঙ্গীত কি আমাকে একটা পরিপূর্ণতা, পরিপক্কতার দিক থেকে, কিংবা একটা সম্যক ধারণা প্রদান করে না? এই সঙ্গীত কি আমাকে বাংলার আবহমান প্রকৃতিকে তুলে ধরছে না? এই সঙ্গীত কি আমাকে অনুপ্রেরণা দিচ্ছে না? নাকি আপনি তথাকথিত এই বিরোধিতাই করবেন? আপনার কোনো লজিক আছে, নাকি আপনি আপনার মন গড়া একটা লজিক দিয়ে ব্যাপারটা শেষ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন? এই রবীন্দ্রনাথের প্রতি আক্রমণ, বাংলা ভাষার প্রতি আক্রমণ, এটি খুবই লজ্জাজনক। এবং এই বিষয় নিয়ে আমাদের আসলে যারা প্রথিতযশা স্কলার রয়েছেন এবং যারা বাংলা একাডেমিতে কাজ করছেন, তারা আসলে এই বিষয়ে কোনো মুখ খুলছেন না। এবং এক পক্ষ মনে হচ্ছে স্বাধীন হয়ে গেল, আরেক পক্ষ মনে হচ্ছে পরাধীন হয়ে গেল। আমরা সর্বজনীনভাবে স্বাধীন হতে পারিনি। এক পক্ষ কিছুজনের জন্য স্বাধীন থাকে, আরেক পক্ষ কিছুজনের জন্য পরাধীন থাকে। এই যে চর্চাগুলি, এই যে সাইক্লিংগুলি, এগুলি রং সাইক্লিং আই থিঙ্ক। তো আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা একটু সুস্থ সবল একটি বাংলাদেশ চাই। আমাদের জাতীয় পতাকায় যেন আক্রমণ না হয়, আমাদের জাতীয় সঙ্গীতে যেন আক্রমণ না হয়, আমাদের জাতিসত্তায় সার্বভৌমত্বে যেন আক্রমণ না হয়। আমরা একটা সুস্থ জাতি গঠন করতে চাই, যেখানে আমরা একে অপরের সাথে হাত রাখতে পারবো, সম্প্রীতির হাত রাখতে পারবো। হিন্দুর সঙ্গে আমরা হাত রাখতে পারবো, বৌদ্ধর সঙ্গে আমরা হাত রাখতে পারবো, এবং আমরা আমরা কি হব, ডাইভার্স হওয়ার চেষ্টা করব। বিভিন্ন বৈচিত্র্যতার দিক থেকে আমরা ধাবিত হওয়ার চেষ্টা করব। আশা করছি যারা এই ভিন্ন কাজগুলির সঙ্গে যুক্ত হচ্ছেন এবং যারা এই বিষয়গুলিকে উৎসাহিত করছেন, তাদের আশু আমি সুস্থতা কামনা করছি। সকলকে ধন্যবাদ।